হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি গাইড। আজকের ভিডিওতে তোমাদেরকে আবার একবার স্বাগত জানাই। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় বৈদিক সভ্যতা। এই চ্যাপ্টার থেকে যত ধরনের এমসিকিউ রয়েছে সেগুলো আমরা আলোচনা করব, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং যেগুলো বিগত বিভিন্ন পরীক্ষাতে এসেছে। চলো তাহলে আজকে দেখে নেওয়া যাক এই চ্যাপ্টার থেকে কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ এবং কোন কোন প্রশ্নগুলো আমাদেরকে করতে হবে। ঠিক আছে, প্রথম প্রশ্ন, কোন প্রাচীন গ্রন্থে বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া যায়? আমি কিন্তু প্রত্যেকটা প্রশ্নের পাশে কোন পরীক্ষাতে এবং কত সালে পড়েছে সেটা কিন্তু অলরেডি উল্লেখ করে দিয়েছে। ওকে, তাহলে এখন প্রশ্ন কি, কোন প্রাচীন গ্রন্থে বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া যায়? বর্ণ ব্যবস্থাটা কি না, বর্ণ ব্যবস্থা যদি আমরা দেখি, বর্ণ বৈদিক যুগে চারটি বর্ণ আমরা পাই। যে চারটি বর্ণ কি কি? একটা রয়েছে ব্রাহ্মণ, একটা রয়েছে ক্ষত্রিয়, তোমরা এগুলো জানো, বৈশ্য, আমি জাস্ট শুধু রিমাইন্ডার দিয়ে দিচ্ছি, শূদ্র। এই চারটি বর্ণ রয়েছে। ঠিক আছে, এই যে বর্ণ ব্যবস্থা, এই বর্ণ ব্যবস্থা আমরা প্রথম কোথা থেকে জানতে পারি? প্রথম অপশন রয়েছে মনুসংহিতা, ঋগ্বেদ, অথর্ববেদ, শতপথ ব্রাহ্মণ। ঠিক আছে, উত্তরে চলে যাওয়ার আগে একটু আমরা দেখে নিই মনুসংহিতা কি। মনুসংহিতা বেসিক্যালি একটি স্মৃতি গ্রন্থ। ঠিক আছে, মনুসংহিতা একটি স্মৃতি গ্রন্থ। ঠিক আছে, এখানে কাদের স্মৃতিগ্রন্থ? না, বৈদিক সভ্যতার, বৈদিক যুগের কাদের? বৈদিক সনাতন ধর্মাবলম্বীদের। ঠিক আছে, বৈদিক সনাতন ধর্মাবলম্বীদের। এই মনুসংহিতাতে 12টা ভাগ রয়েছে, যেটাকে আমরা প্রকরণ বলি। এই 12টা ভাগ রয়েছে। ঠিক আছে, এই 12টা ভাগের মধ্যে একটা আছে প্রাচেত সেন বলে, প্রাচেত সেন। ঠিক আছে, এটাই অ্যাকচুয়ালি মহাভারত, বা এই প্রাচেত সেনের অংশ হচ্ছে মহাভারত। ঠিক আছে, নেক্সট আছে ঋগ্বেদ। তোমরা প্রত্যেকেই জানো ঋগ্বেদ, আশা করি নতুন করে আর বলার কোনো ব্যাপার নেই। আমরা জানি বেদকে 4টে ভাগে ভাগ করা যায়, তার প্রথম বেদ হচ্ছে ঋগ্বেদ। সর্বপ্রাচীন আমরা যদি দেখি তাহলে সেটাই ঋগ্বেদ, তারপরে সামবেদ, তারপরে যজু, তারপরে অথর্ব। ঠিক আছে, ঋগ্বেদ মূলত কি না, প্রধান পুরোহিত পুজোর সময় যে মন্ত্র বলতো, সেই মন্ত্রগুলো সংকলিত করা আছে এই বেদে। ঠিক আছে, সামবেদে কি রয়েছে না, পুরোহিত পূজা অর্চনাকালে শ্লোকের আকারে যে মন্ত্রগুলো বলতো সেগুলোকে পরবর্তীকালে গান হিসেবে সংকলন করা হয়েছে। তো সেই বেদকে আমরা বলছি সামবেদ, যেটাকে আমরা বলছি আমাদের ভারতীয় সঙ্গীতের প্রাচীন গ্রন্থ বলতে পারি, বা সঙ্গীতের উৎস বলা হচ্ছে। যজুর্বেদে কি আছে না, পুজোর যে কালচার, অর্থাৎ পুজো অর্চনা কিভাবে হবে, ধর্মীয় আচার অনুষ্ঠান, সেই বিষয়ক বিষয়বস্তুটা কোথায় রয়েছে? যজুর্বেদ রয়েছে। অথর্ববেদে কি রয়েছে না, অথর্ববেদে রয়েছে তৎকালীন সমাজের সামাজিক অবস্থা। বেসিক্যালি এখানে বিভিন্ন রকম জাদু, হ্যাঁ, কালা জাদু, বশীকরণ, হ্যাঁ, উচাটন, এই সকল বিষয়বস্তুগুলো অথর্ববেদে কিন্তু সংকলন করা রয়েছে। তারপরেই অপশানে তোমরা দেখতে পাচ্ছ শতপথ ব্রাহ্মণ। ব্রাহ্মণ কি না, আমরা বেদকে তো 4টা ভাগে ভাগ করি, বেদের 4টা ভাগ ঋক, সাম, যজু, অথর্ব। প্রত্যেকটা বেদকে আবার 4টা ভাগে ভাগ করা হয়। তার প্রথম ভাগ হচ্ছে সংহিতা, তার পরের ভাগ হচ্ছে ব্রাহ্মণ। এই ব্রাহ্মণের শেষ অংশটাকে বলা হচ্ছে আরণ্যক, আবার আরণ্যকের শেষ অংশটাকে বলা হচ্ছে উপনিষদ। ওকে, তো এই কারণে প্রত্যেকটা বেদকে আমরা 4টে ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সংহিতা, একটা হচ্ছে ব্রাহ্মণ, তারপর আরণ্যক, তারপর উপনিষদ। উপনিষদ হচ্ছে শেষ অংশ বেদের, তাই একে বলা হচ্ছে বেদান্ত। পরবর্তীকালে আমরা প্রশ্ন আলোচনার ক্ষেত্রে আসবো, উপনিষদ নিয়ে আমরা আলোচনা করব। তাহলে এক্ষেত্রে বর্ণ ব্যবস্থা এই বিষয়টার উল্লেখ আমরা কোথায় পেয়েছি? আমরা প্রথম পেয়েছি ঋগ্বেদে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ঋগ্বেদ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ভারতীয় দর্শনের
প্রাচীনতম মতবাদ গোষ্ঠী যেটাকে বলা হচ্ছে স্কুল, সেটা কি আসলে? ভারতীয় দর্শন, ইন্ডিয়ান ফিলোসফি, এর প্রাচীনতম যে মতবাদ সেই হিসেবে আমরা স্কুল কাকে বলছি? এখানে অপশন কি রয়েছে? যোগ রয়েছে, সাংখ্য রয়েছে, বৈশেষিক রয়েছে, কর্মমীমাংসা। ভারতের দর্শনটা আমরা কি দেখি? অ্যাকচুয়ালি দর্শনের প্রাচীন মতবাদ ছিল এটাই, সংসার ধর্ম থেকে মোক্ষ লাভ। অর্থাৎ দর্শনের ক্ষেত্রে মোক্ষ লাভই ছিল মূল চিন্তাধারা। দর্শন বিষয়টা কি? মূলত ধর্মচিন্তা, কর্মচিন্তা, হ্যাঁ, বা সৎ চিন্তা, এই সকল বিষয়বস্তু, ধ্যান, এই সকল বিষয়বস্তু দর্শনের অংশ। এই দর্শনের অংশটাকে দুটো ভাগে মূলত ভাগ করা যায়, ঠিক আছে? একটাকে বলা হয় আস্তিক্য দর্শন, আস্তিক্য, ঠিক আছে? যারা ধ্যানে বিশ্বাসী বা ঈশ্বর বিশ্বাসী তাদেরকে বলা হচ্ছে আস্তিক্য। আর একটা রয়েছে নাস্তিক্য, নাস্তিক্য দর্শন রয়েছে, ঠিক আছে? নাস্তিক্য যারা ঈশ্বরে ঠিক বিশ্বাসী নয়, যারা কর্মফলে বিশ্বাসী, ঠিক আছে? কর্মফলের মধ্য দিয়ে মোক্ষ লাভ, তাদেরকে আমরা বলছি নাস্তিক্য, ঠিক আছে? নাস্তিক্যের ক্ষেত্রে আমরা দেখব জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, ঠিক আছে, আজীবক, এগুলো হচ্ছে কি নাস্তিক্য। আস্তিক্যের মধ্যে যেগুলো রয়েছে সেগুলোর মধ্যেই আমরা দেখব যোগ রয়েছে, সাংখ্য রয়েছে, বৈশেষিক রয়েছে, কর্মমীমাংসা রয়েছে, ঠিক আছে? এগুলো সব আস্তিক্য দর্শনের অংশ, বোঝা গেছে? তো এখানে সাংখ্য, ঠিক আছে, এই সাংখ্য দর্শনের প্রাচীনতম মতবাদ হচ্ছে স্কুল, বোঝা গেছে? এই দেখো ডব্লিউবিসিএস প্রিলিমসে পড়েছে, আমি প্রত্যেকটা কোশ্চেনের পাশে তার কোন পরীক্ষায় পড়েছে, অন্যান্য পরীক্ষাতেও পড়েছে, কিন্তু গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলো আমি এখানে তুলেছি কারণ তোমরা কোশ্চেনের গুরুত্বটা যাতে বুঝতে পারো। ওকে, তাহলে এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশন বি, সাংখ্য। ওকে, নেক্সট কোশ্চেন, ভারতে কোথায় আর্যরা প্রথম চিরস্থায়ী বসতি স্থাপন করে? আর্যরা প্রথম, এই জায়গাগুলো কিন্তু মার্ক করবে, প্রথম চিরস্থায়ী বন্দোবস্ত, ঠিক আছে? অপশন রয়েছে পাঞ্জাব, সিন্ধু, রাজস্থান, গুজরাট। উত্তর হবে পাঞ্জাব, ঠিক আছে? বর্তমানে পাঞ্জাব দুটো অংশে বিভক্ত, একটাকে বলা হচ্ছে পূর্ব পাঞ্জাব যেটা ভারতবর্ষে অবস্থিত, আর পূর্ব পাঞ্জাব ভারতবর্ষে অবস্থিত, আর পশ্চিম পাঞ্জাব হচ্ছে পাকিস্তানে অবস্থিত, ঠিক আছে? সেই বর্তমানে পূর্ব পাঞ্জাব আমরা বলছি আমাদের এদিকটাতে, তখন অবিভক্ত পাঞ্জাব ছিল, অবিভক্ত ভারতবর্ষ ছিল। তো এই পাঞ্জাব আর্যদের সময়কার কথা যদি আমরা ভাবি, তখন পাঞ্জাবের এই এলাকাতে পুরো পাঞ্জাব জুড়ে এই জায়গায় কি আর্যরা প্রথম চিরস্থায়ী বসতি স্থাপন করেছে। ওকে, নেক্সট কোশ্চেন, নিচের কোনটি প্রাচীনতম বেদ? প্রাচীনতম বেদ, দেখো ডব্লিউবিসিএস প্রিলিমস 2014 পড়েছে, মানে কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন, খুব বেশি পুরনো কোশ্চেন নয় কিন্তু। প্রাচীনতম বেদ, আমরা জানি বেদকে 4টে ভাগে ভাগ করলে আমরা প্রথমেই পাই ঋগ্বেদ, ঠিক আছে? প্রথমে পাই ঋক, তারপরে রয়েছে সাম, তারপরে যজু, তারপরে রয়েছে অথর্ব, ঠিক আছে? এই ঋগ্বেদ হচ্ছে সব থেকে প্রাচীন বেদ, ঋগ্বেদ সব থেকে প্রাচীন, যেই বেদের মধ্যে কি রয়েছে 1028টি শ্লোক রয়েছে, এটাও কিন্তু ভিভিআই। এই ঋগ্বেদের মধ্যে কি রয়েছে 10টা মণ্ডল রয়েছে, 10টা মণ্ডল রয়েছে, খণ্ড বা মণ্ডল বলা হচ্ছে, বোঝা গেছে? সাম, যেখানে গান রয়েছে, ভারতের সঙ্গীতের উৎস বলা হচ্ছে। যজু, ধর্মীয় আচার রয়েছে। অথর্ব, যেখানে কুসংস্কার জাতীয় বেশ কিছু বশীকরণ, জাদু, এই সকল বিষয় রয়েছে, তোমাদেরকে বললাম এর আগেই। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে ঋগ্বেদ হচ্ছে প্রাচীনতম বেদ। ওকে, নেক্সট কোশ্চেন, রজমনামা যে গ্রন্থটির ফার্সি অনুবাদ সেটি কি? অর্থাৎ রজমনামা কোন গ্রন্থের ফার্সি অনুবাদ? রজমনামা তাহলে কোন ভাষায়? ফার্সি ভাষা, ঠিক আছে? রজমনামা তাহলে হচ্ছে ফার্সি ভাষায়। এটা কোথা থেকে নেওয়া হয়েছে? আকবর, অর্থাৎ মুঘল সম্রাট আকবর যখন রাজত্ব করছিল, অর্থাৎ সম্রাট ছিলেন, উনি কি করেছিলেন? ফৈজি আর বদায়ুনি, এই দুজনকে দায়িত্ব দিয়েছিল কিসের? এই দুজনকে বলা হয় আকবরের রাজসভার অনুবাদক, ঠিক আছে? কবিও বলা যেতে পারে, অনুবাদক। এদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে মহাভারত একে অনুবাদ করতে হবে, মহাভারতকে অনুবাদ করতে হবে কিসে? ফার্সি ভাষাতে। এরা দুজন মহাভারতকে ফার্সি ভাষায় অনুবাদ করেছিল।
এই ফার্সি ভাষায় অনুবাদ করা যে বই তার নাম দেওয়া হয়েছিল কি? রজমনামা। এই ফার্সি ভাষা তাকে বলা হচ্ছে রজমনামা। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে মহাভারত। ন্যায় দর্শন কার লেখা? এটাও ভারতীয় দর্শনের একটা অংশ, যেটা বিচার বিষয়ক। ঠিক আছে, বিচার বিষয়ক, বিচার বিষয়ক দর্শনটাকে আমরা কি বলছি? ন্যায় দর্শন, বিচার বিষয়ক। ঠিক আছে, এটা কার লেখা? মূলত গৌতমের লেখা, গৌতম লেখা। এনাকে বলা হয়, এনার নাম হচ্ছে অক্ষপাদ, অক্ষপাদ গৌতম। ঠিক আছে, অক্ষপাদ গৌতম। এই যে ন্যায় দর্শন, এর মূল কথা কি? ন্যায় দর্শনের মূল কথা, এটাও কিন্তু পরীক্ষায় পড়ে। মূল কথা, এর মূল কথা হচ্ছে বেসিক্যালি আমরা যে এই যে দুঃখ কষ্ট, এই সকল বিষয়, দুঃখ কষ্ট, ঠিক আছে, এই সকল বিষয়গুলো মূলত কি কারণে হয়? অজ্ঞতার কারণে, মূলত অজ্ঞতার কারণে হয়, ন্যায় দর্শন বলে। ঠিক আছে, অর্থাৎ অক্ষপাদ গৌতমের লেখা ন্যায় দর্শন বলে যে মানুষের দুঃখ কষ্টের প্রধান কারণ হচ্ছে মানুষের অজ্ঞতা। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। নিচের কোনটি উপবেদের অংশ? ঠিক আছে, উপবেদ জিনিসটা কি? বেদ, বেদ ব্যতীত, অর্থাৎ বেদে যে সকল বিষয়বস্তু আলোচনা করা হয়েছে, বেদে বেসিক্যালি কি? পুরোহিতদের উচ্চারিত মন্ত্র, পুরোহিতদের উচ্চারিত শ্লোক গানের আকারে, আর কি বেশ কিছু ধর্মীয় আচার অনুষ্ঠান, ধর্মীয় যে সকল কাজকর্ম, সেগুলো বেদের অংশ। এছাড়া সামাজিক অর্থনৈতিক যে সকল বিষয়বস্তু, অন্যান্য বিষয়বস্তু নিয়ে লেখা, তাকে আমরা বলছি উপবেদ। ঠিক আছে, উপবেদ। উপবেদ, তাহলে আমরা দেখি অপশানে কি কি রয়েছে? আয়ুর্বেদ, যজুর্বেদ, গন্ধর্ববেদ, শিল্পবেদ। দেখো যজুর্বেদ তো বেদের অংশ, এখানে মন্ত্র এইসব জিনিসপত্র রয়েছে, মন্ত্র শ্লোক এইসব রয়েছে। কিন্তু উপবেদে তো মন্ত্র শ্লোক নেই, উপবেদ মন্ত্র শ্লোক বহির্ভূত। তাহলে এটা যদি যজুর্বেদ বেদের অংশ, বাকি তিনটে দেখো আয়ুর্বেদ, গন্ধর্ববেদ, শিল্পবেদ, এগুলো হচ্ছে উপবেদের অংশ। বোঝা গেছে? তাহলে এক্ষেত্রে সঠিক যেটা উপবেদের অংশ নয়, তাহলে সেটা কোনটা হবে? যজুর্বেদ। যজুর্বেদ তো বেদের অংশ, উপবেদের তো নয়। ওকে, ঋগ্বৈদিক যুগের কোন নদী রাভি ও ইরাবতী নামে পরিচিত? তোমরা এই কোশ্চেনের উত্তর নিশ্চয়ই জানো। দেখো বিশেষে মেন্সে পড়েছে 2016 সালে, তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন। কিন্তু আমরা জানি সিন্ধু নদী, সিন্ধু, সিন্ধু নদী, তার 5টা উপনদী রয়েছে। কি কি রয়েছে? ইরাবতী, বিতস্তা, বিপাশা, শতদ্রু আর চন্দ্রভাগা রয়েছে, চেনাব যেটাকে আমরা বলি। ঠিক আছে, এই নামগুলো তোমরা ভূগোলে পড়বে। বিয়াস, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে বিয়াস, সতলজ, হ্যাঁ, চেনাব রয়েছে, তারপরে রাভি রয়েছে, এগুলো রয়েছে। ঠিক আছে, তো এক্ষেত্রে কি কোন নদীটাকে রাভি বা ইরাবতী নামে পরিচিত ঋগ্বৈদিক যুগে? সেটাকে বলা হচ্ছে পুরুষনী। এখানে উত্তর হবে পুরুষনী। এই নদীকে মানে রাভি বা ইরাবতী নদীকে আগে কি নামে ডাকা হতো? পুরুষনী নদী, নদী নামে ডাকা হতো। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। আমাদের মাতৃভূমি ভারতবর্ষের নাম প্রথম উল্লেখিত ছিল। দেখো মাতৃভূমির নাম প্রথম উল্লেখ কোথায় রয়েছে? অপশানে কি কি রয়েছে? দেখো এটা কিন্তু পড়েছে কবে? কোন পরীক্ষা? বিশেষ মেন 2014-তে পড়েছে, মানে গুরুত্বপূর্ণ কোশ্চেন। বিষ্ণু পুরাণ, মৎস্য পুরাণ, বায়ু পুরাণ, মার্কেন্দ্র পুরাণ। ঠিক আছে, আমরা দেখো প্রত্যেকটাই আছে পুরাণ। পুরাণ হচ্ছে হিন্দুদের একটা ধর্মগ্রন্থ, পুরাণ হচ্ছে হিন্দুদের ধর্মগ্রন্থ। এখান থেকে আরো একটা কোশ্চেন আসে, হিন্দুদের ধর্মগ্রন্থ। এখান থেকে আরো একটা কোশ্চেন আছে যে পুরাণ টোটাল কটা রয়েছে? অ্যাকচুয়ালি পুরাণ রয়েছে 18টি। বুঝে গেল? অষ্টাদশ পুরাণ বলা হয়, অষ্টাদশ বা 18টি পুরাণ রয়েছে। ওকে, তো এই 18টা পুরাণের মধ্যে অপশানে রয়েছে 4টি, যে 4টির মধ্যে কোনটাতে ভারতবর্ষের নাম প্রথম উল্লেখ করা হয়েছে? সেক্ষেত্রে সঠিক উত্তর হবে বিষ্ণু পুরাণ। এখানেই ভারতবর্ষ বলে নামটা প্রথম উল্লেখ করা হয়েছে। ওকে, প্রাচীন ভারতের বিখ্যাত আইন প্রণয়নকারী ছিলেন? এই কোশ্চেন অলরেডি আগে আলোচনা হয়েছে। আইন প্রণয়নকারী এখানে দেখো অশোক, বাৎসায়ন, আর্যভট্ট, মনু। অশোক তোমরা জানো, বাৎসায়ন ইনি একজন
ইনি কামসূত্র বইটা লিখেছিলেন, ঠিক আছে, অর্থাৎ বাদশাহের লেখা বইয়ের নাম হচ্ছে কামসূত্র। আর্যভট্ট ইনি শূন্যের আবিষ্কার করেছিলেন। শূন্য শূন্য যদি আবিষ্কার না হতো তাহলে ম্যাথমেটিক্স কিন্তু আজ এতটা এগোতো না। এই শূন্যের আবিষ্কার আর্যভট্ট, ইনি বিহারের লোক, বিহারে বাড়ি, বিহারে ইনি শূন্য আবিষ্কার করেছিলেন, ঠিক আছে। আর মনু, তিনি আইন প্রণয়ন করেছিলেন। প্রাচীন ভারতের বিখ্যাত আইন প্রণয়নকারী বলা হচ্ছে তাই মনুকে, ঠিক আছে। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নচিকেতা ও যমের বিখ্যাত সংলাপ উল্লেখিত আছে কোথায়? দেখো অপশানে রয়েছে সবগুলো, দেখো উপনিষদ রয়েছে। তোমাদেরকে ইতিমধ্যেই বলেছি উপনিষদ কাকে বলে, ঠিক আছে। উপনিষদ হচ্ছে বেদের শেষ অংশকে বলা হচ্ছে উপনিষদ, ঠিক আছে। বেদের প্রত্যেকটা বেদের 4টে ভাগ, সংহিতা, ব্রাহ্মণ, ব্রাহ্মণের শেষ অংশ আরণ্যক, আরণ্যকের শেষ অংশ উপনিষদ, ঠিক আছে। এখানে উপনিষদ কটা রয়েছে? 108টা উপনিষদ রয়েছে, টোটাল রয়েছে 108টি, ঠিক আছে। টোটাল 108টি উপনিষদ রয়েছে। কিন্তু বেদে রয়েছে কোথায় কিরকম রয়েছে? বেদে কটা রয়েছে? মূলত 11টা রয়েছে, 11 থেকে 13টা রয়েছে। কি কি না, ঋক বেদে রয়েছে 2টো, সামবেদে রয়েছে 2টো উপনিষদ, ঠিক আছে। যজুর্বেদকে মূলত 2টো ভাগে ভাগ করা হয়। আবার একটাকে বলা হচ্ছে শুক্ল যজুর্বেদ, আর একটা বলা হচ্ছে কৃষ্ণ যজুর্বেদ, ঠিক আছে। এই শুক্ল যজুর্বেদে রয়েছে 2টো উপনিষদ, কৃষ্ণ যজুর্বেদে রয়েছে 4টে, আর অথর্ববেদে রয়েছে 2টো। তাহলে টোটাল কত? 2 2 4 2 6 4 10 2 12টা, ঠিক আছে। প্রমিনেন্ট টোটাল 108টা, পরবর্তীকালে আমরা উপনিষদ পাই 108টা, কিন্তু বেদে উল্লেখ আছে এই 12 থেকে 13টি। এক্ষেত্রে তাহলে কোনটা হবে? অপশন রয়েছে কেন উপনিষদ, মুন্ডক উপনিষদ, কট উপনিষদ, আর ছান্দজ্ঞ উপনিষদ। ছাগ্য নয়, এটা হবে ছান্দজ্ঞ উপনিষদ। ওকে, এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন সি, কট উপনিষদ। কট উপনিষদেই নচিকেতা আর যমরাজের মধ্যে সংলাপ উল্লেখ করা রয়েছে, ঠিক আছে। আর্য শব্দের আক্ষরিক অর্থ হলো, তোমরা প্রত্যেকেই জানো, এই কোশ্চেনগুলো কিন্তু টেটে আসার সম্ভাবনা প্রবল, ঠিক আছে। আর্য শব্দের আক্ষরিক অর্থ কি? উচ্চ বংশজাত, উচ্চ বংশজাত অর্থাৎ উচ্চতর। এক্ষেত্রে অপশন অনুযায়ী হবে উচ্চতর কারেক্ট আনসার। ওকে, পরবর্তী বৈদিক যুগ বা ঋগ বৈদিক যুগ সম্পর্কে জানার উৎস কি? এটা তোমরা জানো, প্রাচীন যেহেতু ঋগ্বেদ, তাহলে পূর্ববর্তী বৈদিক যুগ বা ঋগ বৈদিক যুগ সম্পর্কে জানার উৎস হচ্ছে একমাত্র ঋগ্বেদ, কারণ এটাই হচ্ছে প্রাচীনতম গ্রন্থ, ভারতবর্ষের প্রাচীনতম গ্রন্থ, ঠিক আছে। যোগশাস্ত্রের পথিকৃৎ বা লেখক কে? অনায়াসেই তোমরা বলে দিতে পারো। এটা অপশন বি, অপশন সি। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। পতঞ্জলি বর্তমানে কোম্পানি, কার কোম্পানি তোমরা নিশ্চয়ই জানো, যোগগুরু বাবা রামদেবের কোম্পানি, তাই না? রামদেব, এনাকে কি বলা হয়? যোগগুরু বলা হয়, ব্যায়ামের গুরু বলা হয়, ঠিক আছে। তাহলে এর সঙ্গে তোমরা মনে রাখতে পারো পতঞ্জলি কথাটা, যোগশাস্ত্রের পথিকৃৎ, ঠিক আছে, পতঞ্জলি। ওকে, নেক্সট কোশ্চেন, উপনিষদের বিষয়বস্তু কি? উপনিষদের বিষয়বস্তু হচ্ছে মূলত আইন, ঠিক আছে। উপনিষদের বিষয়বস্তু তাহলে আইন। ওকে, নেক্সট, সামবেদ, নিচের কোনটি আলাদা? সামবেদ, ঋগ্বেদ, বিষ্ণু পুরাণ, অথর্ববেদ। তাহলে তোমরা নিজেরাই করতে পারবে উত্তরটা। দেখো 3টে বেদের অংশ আর একটা পুরাণের অংশ দেওয়া হয়েছে, তাহলে এইটা আলাদা, তাহলে সঠিক উত্তর হবে অপশন সি, নিচের আলাদা হচ্ছে বিষ্ণু পুরাণ। ওকে, নেক্সট, বিখ্যাত গায়ত্রী মন্ত্র কোন বেদে রয়েছে? এটা কিন্তু ভিভিআই কোশ্চেন। বিখ্যাত গায়ত্রী মন্ত্র, অপশন কি? সামবেদ, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, ঠিক আছে। এক্ষেত্রে উত্তর হবে অপশন বি, ঋগ্বেদ। ঋগ্বেদেই আমাদের বিখ্যাত গায়ত্রী মন্ত্র যেটা রয়েছে। তোমরা প্রত্যেকেই গায়ত্রী মন্ত্র হয়তো জানো।
হ্যাঁ, আমি পুরোটা জানি না, আমি কিছুটা জানি। যাই হোক, এই গায়ত্রী মন্ত্র কোথায় রয়েছে? ঋগ্বেদে রয়েছে। সংস্কৃত ভাষার প্রথম ব্যাকরণবিদ হলেন, এটা তো তোমরা নিশ্চয়ই জেনে গেছো, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, পাণিনি। ঠিক আছে, অষ্টাধ্যায়ী লিখেছিলেন পাণিনি, তিনিই ভারতের সংস্কৃত ভাষার প্রথম ব্যাকরণবিদ। ওকে, বৈদিক যুগে রাজা সাধারণ মানুষের কাছ থেকে যে করটি সংগ্রহ করতো, বৈদিক যুগে রাজারা সাধারণ মানুষের কাছ থেকে কর সংগ্রহ করতেন, সেই করকে বলা হতো বলি। ঠিক আছে, অর্থাৎ রাজা সাধারণ মানুষের কাছ থেকে যে কর কালেক্ট করত তাকে বলা হচ্ছে বলি। ওকে, গার্গী, মৈত্রেয়ী ও কপিলের বাসস্থান ছিল কোথায়? তোমরা এই নামগুলোর সঙ্গে নিশ্চয়ই পরিচিত। গার্গী, মৈত্রেয়ী, এনারা ছিলেন কে? মহীয়সী মহিলা। ঠিক আছে, এনারা ছিলেন মহীয়সী মহিলা। এনারা কোথায় থাকতেন? অপশন রয়েছে বিদিশা, উজ্জয়িনী, পাটলিপুত্র, মিথিলা। সঠিক উত্তর হবে মিথিলা। ওকে, গার্গী, মৈত্রেয়ী, অপালা, এদের নাম তোমরা শুনেছো নিশ্চয়ই। এনারা কোথায় থাকতেন? মিথিলাতে থাকতেন। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত কোন ধাতুর ব্যবহার বৈদিক আর্যরা প্রথম করেছিল? ঠিক আছে, কি হবে? লোহা উত্তর হবে। ঠিক আছে, তোমরা জানো সিন্ধু সভ্যতার সময় থেকে, সিন্ধু সভ্যতার সময়টাকে আমরা কি বলি? তাম্র, শেষের দিকটাতে তাম্র ব্রোঞ্জ যুগের সভ্যতা আমরা বলছি। তারপর থেকে আমরা দেখব বেদিক পিরিয়ডে লোহা আবিষ্কার হয়। ঠিক আছে, তাই বৈদিক আর্যরা প্রথম করেছিল কিসের ব্যবহার? লোহার ব্যবহার। ঠিক আছে, নেক্সট, কোন বেদ ভারতীয় ধ্রুপদী সঙ্গীতের উৎস? তোমাদেরকে ইতিমধ্যে বলেছি যে সামবেদে শ্লোকগুলো গানের আকারে সংকলন করা রয়েছে, যেটাকে আমরা বলছি ভারতীয় সঙ্গীতের উৎস। ধ্রুপদী সঙ্গীতের উৎস বলা হচ্ছে সামবেদকে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, বেদ শব্দের অর্থ হলো, এটাও এসএলএসটিতে আসার সম্ভাবনা রয়েছে। বেদ কথাটা এসছে মূলত কোথা থেকে? বিদ কথাটা থেকে। বিদ, এই বিদ কথার অর্থ হচ্ছে জ্ঞান। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন এ। ওকে, বৈদিক সমাজের জীবনের পর্যায়গুলির ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? অপশনগুলো দেখো, এর থেকে আর সহজ কোশ্চেন হয় না, একদম ইজি কোশ্চেন, তোমরা নিশ্চয়ই পারবে। ফার্স্ট হচ্ছে ব্রহ্মচর্য, তারপরে গার্হস্থ, এখানে একটা হাইফেন হবে, বানপ্রস্থ, সন্ন্যাস। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। সিকোয়েন্সটা দেখো, প্রথম ব্রহ্মচর্য, তারপর গার্হস্থ, তারপর বানপ্রস্থ, তারপর সন্ন্যাস। ওকে, নেক্সট কোশ্চেন, নিচের কোন দ্রব্যটি বৈদিক সভ্যতার মানুষ জানতো না? কোনটা জানতো না? বার্লি জানতো, গম জানতো, তামাক এটা জানতো না, চাল জানতো। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ বৈদিক সভ্যতার মানুষ তামাকের ব্যবহার কিন্তু জানতো না। ওকে, বৈদিক আর্যরা নিচের কোন কারিগরি শিল্পের সাথে সংযুক্ত ছিল না? ঠিক আছে, এখানে কি জুয়েলারি, ছুতোর, ছুতোর ছুতোর, মৃৎশিল্পী আর কর্মকার। এক্ষেত্রে উত্তর হবে অপশন ডি, কর্মকার। কর্মকারের সঙ্গে সংযুক্ত ছিল না। কর্মকার অনেক পরে এসেছে, যারা এই কারিগরি বিভিন্ন শিল্পে যে কাজে নিযুক্ত যে সকল কর্মচারী, তাদেরকেই মূলত বলা হতো কর্মকার। ঠিক আছে, তাহলে এখানে সঠিক উত্তর হবে কর্মকার, যে কারিগরি শিল্পের সাথে যুক্ত ছিল না। কিসের ভিত্তিতে ভারতে জাতিভেদ প্রথার সূচনা হয়? ভারতে যে জাতিভেদ প্রথা বর্তমানে, আগে জাতিভেদ প্রথা যেটা বর্ণ প্রথা হিসেবে প্রচলিত ছিল, যেটা পরবর্তীকালে জাতিভেদ প্রথাতে পরিণত হয়, তো সেক্ষেত্রে কিসের ভিত্তিতে এই জাতিভেদ প্রথার সূচনা হয়েছিল? শ্রমের অচলতা বা স্থিরতা, অর্থনৈতিক উন্নয়ন, শ্রমের সম্মানজনক স্বীকৃতি, শ্রমের পেশাগত বিভাজন। অ্যাকচুয়ালি শ্রমের পেশাগত বিভাজন, ব্রাহ্মণরা পুজো করত, ক্ষত্রিয়রা যুদ্ধ করত, বৈশ্যরা বাণিজ্য করত, আর শূদ্র এদেরকে সেবা করত। এই তিন শ্রেণীর মানুষকে সেবা করত শূদ্ররা। সমাজে প্রতিপত্তি ছিল ব্রাহ্মণদের বেশি, তারপর ক্ষত্রিয়দেরকে প্রাধান্য দেওয়া হতো, তারপরে বৈশ্যদের, শূদ্রদের তো কোনো প্রাধান্যই ছিল না। ঠিক আছে, সেক্ষেত্রে শ্রমের পেশাগত বিভাজন থেকে কিন্তু বর্ণপ্রথার সৃষ্টি, পরবর্তীকালে আস্তে আস্তে করে জাতিভেদ প্রথার সৃষ্টি হয়েছে। ওকে,
নিভি পরিধান ও অধিবাস হলো, নিভি পরিধান ও অধিবাস, ঠিক আছে, অধিবাস অন্তর্বাস একই জিনিস। দেখো এগুলো সব এখান থেকে কথাগুলো থেকে তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবে যে কি বলা হয়েছে। নিভিটা হয়তো বুঝতে পারবে না, ছেড়ে দাও, কিন্তু পরিধান মানে পরিধেয় বস্তু বা পরার বস্তু, অধিবাস মানে সেটাও পরার বস্তু, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে একদম চোখ বন্ধ করে অপশান এ মেরে দাও। আর যাদের বিভিন্ন রকম পোশাক সেটা হচ্ছে নিভি পরিধান অধিবাস। ওকে, নিচের কোন বিবৃতিটি সঠিক নয়? ঋগ্বেদে 128টি স্তোত্র রয়েছে, তোমাদেরকে ইতিমধ্যেই বলেছি 128টা স্তোত্র রয়েছে, তার সঙ্গে কটা 10টি মণ্ডল রয়েছে, 10টি মণ্ডলও রয়েছে, ঠিক আছে। ঋগ্বেদ হলো প্রস্তর যুগের সভ্যতা। দেখো প্রস্তর যুগের গ্রন্থ, এটা কি সম্ভব কখনো? প্রস্তর যুগের গ্রন্থ হওয়া সম্ভব? প্রস্তর যুগ, তারপরে এসেছে তাম্র যুগ, তাম্র প্রস্তর যুগ, তাম্র ব্রোঞ্জ যুগ, তারপরে লৌহ যুগ। ঋগ্বেদ তো লৌহ যুগে, ঠিক আছে। ঋগ্বেদে 10টি মণ্ডল, এটাও সঠিক। তাহলে এক্ষেত্রে এটাই ভুল হওয়া উচিত বা উত্তর এটাই হওয়া উচিত। পরে অপশন দেখে নিই। ঋগ্বেদ প্রস্তর যুগের গ্রন্থ নয়, ঠিক আছে, বিভিন্ন সাহিত্যিক পর্যায়ে বিভক্ত, এটাও ঠিক আছে। বিভিন্ন সময়ে বেদে কি সংকলন করা হয়েছে আস্তে আস্তে করে। বেদ তো একটা সময় শুনে মনে রাখতে হতো বলে তাই শ্রুতি বলা হতো, পরবর্তীকালে সেই শুনে শুনে মনে রেখে যে সকল বিষয়বস্তু পরবর্তীকালে মেমোরি থেকে বেরিয়েছে সেগুলোকে সংকলন করা হয়েছে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন বি, অর্থাৎ ঋগ্বেদ হলো প্রস্তর যুগের গ্রন্থ, এই বিবৃতিটা সঠিক নয়। বৈদিক আর্যদের প্রধান খাদ্যদ্রব্য কি ছিল? তারা কি খেত? ভাত খেত, ডাল খেত, বার্লি খেত, ভাত খেত, শাকসবজি খেত, ফলও খেত, কিন্তু প্রধান খাদ্যদ্রব্য তাদের ছিল দুধ ও দুগ্ধজাত দ্রব্য। দুধ আর দুগ্ধজাত দ্রব্যই ছিল তাদের প্রধান খাদ্যশস্য। ওকে, তাহলে অপশন সি উইল বি দ্য কারেক্ট আনসার। ভারতীয় প্রতীকে উল্লেখিত সত্যমেব জয়তে কথাটি কোথা থেকে নেওয়া হয়েছে? ভিভিআই কোশ্চেন, পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। আবার একবার ভিভিআই করে দিই, খুব সম্ভাবনা রয়েছে। অপশান কি রয়েছে? রামায়ণ, সামবেদ, ঋগ্বেদ, মুন্ডক উপনিষদ। অপশান হবে, উত্তর হবে অপশান ডি, মুন্ডক উপনিষদ, ঠিক আছে। টোটাল 108টা বলেছি, 108টা টোটাল উপনিষদ রয়েছে, তার মধ্যে মুন্ডক উপনিষদ একটা। এই মুন্ডক উপনিষদের থেকে সত্যমেব জয়তে এই কথাটা নেওয়া হয়েছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, কোন বেদে ধর্মীয় ক্রিয়াকলাপ সম্পর্কে বর্ণনা আছে? তোমাদেরকে ইতিমধ্যেই বলে দিয়েছি, ঋগ্বেদ যেখানে মন্ত্র রয়েছে, ঋগ্বেদ মন্ত্র, সামবেদ গান, যজুর্বেদে রয়েছে ধর্মীয় কার্যকলাপ, ধর্মীয় কার্য, আর অথর্ববেদে রয়েছে জাদু, ঠিক আছে। তাহলে অপশান সি হবে সঠিক উত্তর। ওকে, আর্যরা ভারতে এসে প্রথম বসতি স্থাপন করেছিল কোথায়? তোমরা নিশ্চয়ই পারবে, সপ্ত সিন্ধু এলাকাতে। তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, মনুস্মৃতি গ্রন্থের বিষয়বস্তু কি ছিল? মনুস্মৃতি গ্রন্থের বিষয়বস্তু ছিল, অপশান রয়েছে কলা, রাজনীতি, আইন, অর্থনীতি। মনুস্মৃতি গ্রন্থের বিষয়বস্তু ছিল মূলত আইন। অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। শ্রীমদ্ ভগবদ গীতা কোন ভাষায় লিখিত? শ্রীমদ্ ভগবদ গীতা কোন ভাষায় লিখিত? ভিভিআই করে রাখো, আসার সম্ভাবনা রয়েছে। এটা উত্তর হবে সংস্কৃত। সংস্কৃত ভাষায় লেখা হয়েছে শ্রীমদ্ ভগবদ গীতা। ওকে, আজকে এ পর্যন্তই থাক। আরো বেশ কিছু কোশ্চেন রয়েছে, গুরুত্বপূর্ণ কোশ্চেন, আমরা পরের ভিডিওতে আলোচনা করব।